সবকিছু জ্বালিয়ে নিয়েছি। এবার বাপ্পাকে স্নান অভিষেক করানোর আগে আমি কিন্তু একটুখানি এবার রুই মাছগুলো একটু ভেজে নেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 8টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে সকাল সকাল ঠাকুর ঘর থেকেই ব্লগটা শুরু করলাম। কালকে সমস্ত পুজোর বাজার করে নিয়ে এসছে। আজকে হচ্ছে বুধবার। বুধবারে গণেশ ঠাকুরের পুজো আমি বাড়িতে যেভাবে দিই সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সবসময় তো বৃহস্পতিবারের পুজো, সোমবারের পুজো শেয়ার করি। আর অনেক দিন হয়ে গেছে গণেশ ঠাকুরের পুজো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয় না, তাই ভাবলাম বুধবারে বাড়িতে আমি গণেশ ঠাকুরের পুজো যেভাবে দিই সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো পুজোটা শুরু করি। আর কালকে কিন্তু পুজোর সমস্ত বাসন আমি মেজে রেখেছি। দেবনাথবাবু পুজোর বাজার করতে গেছিলেন, আমি ঠাকুরের বাসন সমস্ত মেজে একদম গুছিয়ে রেখে দিয়েছি। আবার আজকে সন্ধেবেলা আবার কিন্তু ঠাকুরের বাসন মেজে রাখতে হবে বৃহস্পতিবারের জন্য। আজকে স্নান করে ঠাকুর মন্দিরে আসতে 8টা বেজে গেছে, একটু বেলাই হয়ে গেছে। আমার কাছে তো অনেকটাই বেলা বলতে পারো। আর একটু আগে আসতে পারলে, কেন পুজো দিতে গেলে বুধবার বলো, সোমবার বলো, বৃহস্পতিবার বলো, অনেকটাই সময় লাগে জানো তো। ঠাকুর ঘরে এসে সমস্ত বাসন গুছিয়ে নিয়ে আমার গনু যেখানে বসে থাকে সেই জলচৌকিটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর লোকনাথ বাবার কাপড়টাও কিন্তু আজকে চেঞ্জ করে দিয়েছি। আর গনুকে তো নিচে নামিয়ে নিয়েছি স্নান অভিষেক করানোর জন্য। তো চলো ঠাকুরে এবার মালাগুলো এক এক করে পরে দিই। সব মালায় কিন্তু আমি চন্দন, গঙ্গার জল সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি। ঠাকুরকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে এবার গনুকে কিন্তু স্নান অভিষেক করাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। দেখো এতক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারিনি। ঠাকুরের জায়গায় মানে ঠাকুর ঘরে এসে ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার করে মুছে ঠাকুরকে স্নান করিয়ে লোকনাথ বাবার কাপড়টাও চেঞ্জ করে দিয়েছি। আর সব ঠাকুরকে কিন্তু মোছানো, চন্দন পরানো, মালা পরানো সবকিছু গুছিয়ে নিয়ে এবার গণেশ ঠাকুরকে স্নান অভিষেক করাবো। আর প্রত্যেক বুধবারে আমি বাড়িতে কিভাবে গণেশ পুজো দিই সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। ভোলেনাথকে যে তামার পাত্রের মধ্যে স্নান করাই, আচ্ছা ভোলেনাথকে কিন্তু আগেই স্নান করিয়ে বাবাকে একটু উপরে বসিয়ে রেখেছি। আর এই তামার পাত্রের মধ্যে আজকে গণেশ ঠাকুরকে কিন্তু স্নান অভিষেক করবো। চলো তামার পাত্রটা নিয়ে নিয়েছি। তামার পাত্রের মধ্যে বাবাকে স্নান করাবো, তার জন্য একটু তো মেখে নিলাম। এবার চারি সাইডে ফোঁটা দিয়ে দিলাম। এবার একটু সিঁদুরের ফোঁটাও দিয়ে দেবো। এবার আমি বাপ্পাকে এর মধ্যে বসিয়ে দেবো। বাপ্পাকে স্নান অভিষেক করানোর আগে আমি একটা সুগন্ধের জলটা রেডি করে নেবো আগে, তারপরে স্নানের জন্য পঞ্চামৃত তৈরি করে নেবো। এই দেখো ঘটির মধ্যে একটু গঙ্গার জল দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু দূর্বা, গোলাপ জল, টক, আর দেখো একটু লাল চন্দন গুলে নিলাম। লাল চন্দন একটু ওর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, বাবার কিন্তু সুগন্ধ জল একদম রেডি হয়ে গেল। এর মধ্যে একটু ফুলের পাপড়ি দিয়ে, গাঁদা ফুলের পাপড়ি দিয়ে দেবো। তোমাদের কাছে গোলাপ ফুলের পাপড়ি থাকলে অবশ্যই সেটা দেবে। চলো এরকম একটা বড় ঘটি নিয়ে নিয়েছি। ঘটির মধ্যে দিয়ে দেবো দুধ, দেবোই দেখো টক দই, মধু, একটু ঘি নিয়ে নিলাম, আর দেবো একটু শর্করা, চিনি দিয়ে দিলাম। গণপতি বাপ্পার গণেশ ঠাকুরের কিন্তু পঞ্চামৃত তৈরি হয়ে গেছে। তো চলো বাপ্পাকে স্নান করে দিই। গণেশ ঠাকুরকে স্নান করানোর আগে আর পুজো করার আগে সমস্ত জায়গায় আমি একটু গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি। আর ধূপ দীপ জ্বালিয়ে একটা পিতলের থালার মধ্যেই কিন্তু আমি গুছিয়ে রেডি করে নিয়েছি। ধূপ আর দীপ কিন্তু তোমরা যদি অন্য জায়গায় বাইরে দিতে যাও না, দেখবে ধূপকাঠির ছাই পড়ে ওই জায়গাটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। সেই জন্য আমি একটা পিতলের থালার মধ্যে সমস্ত কিছু জ্বালিয়ে দেখো একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার স্নান অভিষেকটা শুরু করব। ধূপ দীপ সবকিছু জ্বালিয়ে নিয়েছি। এবার বাপ্পাকে স্নান অভিষেক করানোর আগে আমি কিন্তু একটুখানি আরতি করে নেবো। এই যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, ঘিয়ের প্রদীপ দিয়ে
ঘটিতে কিন্তু আমি জল একদম রেডি করে নিয়েছি। তা চলো বাপ্পাকে এবার স্নান করি। এই যে পঞ্চামৃত দিয়ে বাপ্পা গায়ে ঢালবো। সুগন্ধ জলটা কিন্তু পরে দেবো বাবার গায়ে, আগে দেবো। এই যে পরিষ্কার জল নিয়েছি, বাবাকে আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে তারপরে এই জলটা ঢালবো। ওম গণেশায়। আমি যখন কোনো মঙ্গল সামগ্রী মা লক্ষ্মীর সামনে, গণেশ ঠাকুরের সামনে অর্পণ করি, তখন সেটা নিয়ে কিন্তু তোমাদের মনে অনেক রকমেরই প্রশ্ন থাকে, দিদিভাই ওটা নিয়ে আমরা কি করব, কোথায় রাখবো। দেখো সবটাই কিন্তু মনের বিশ্বাস আর মনের ভক্তি। আমরা যখন ঠাকুরকে ওটা অর্পণ করি, ঠাকুরের আশীষ তো অবশ্যই ওর মধ্যে থাকে। মনের ভক্তি দিয়ে তোমরা তোমাদের ক্যাশ বাক্সের মধ্যে রেখে দেবে। ভগবানের আশীর্বাদ আর ভগবানের আশীষ তোমার পরিবারের উপরে আর তোমার সংসারের উপরে সর্বদা থাকবে। এটা আমার বিশ্বাস, আমার ভক্তি দিয়েই তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও তোমাদের মনের ভক্তি আর বিশ্বাসটা অবশ্যই রেখো। গনুকে স্নান করেই কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছি। আমার গনুকে কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছি। এবার গনুকে স্নান করানোর জন্য যে সুগন্ধি জলটা আমি রেডি করেছিলাম, গোলাপ জল, অঘরু, গঙ্গার জল সমস্ত কিছু দিয়ে, সেটা দিয়ে স্নান করিয়ে এবার কিন্তু ভালো করে পরিষ্কার করে আসনে বসাবো। গণেশ ঠাকুরকে যেই জলচোখের ওপরে বসাই, সেখানে একটা লাল কাপড় পেতে দেবো আমি। এই লাল কাপড়ের উপরে কিছু আতর চাল এরকম বিছিয়ে দেবো। চালের উপরে বাপ্পাকে বসিয়ে দেবো। এবার দেখো আমার গণেশ ঠাকুরকে একটা চুন্নি পরি। খালি গায়ে তো ওনাকে রাখতে নেই, লাল একটা চুন্নি ছিল, গণেশ ঠাকুরকে কিন্তু পরিয়ে দিয়েছি। ওনাকে তো খালি গায়ে রাখতে নেই, যদি কিছু না থাকে তাহলে কিন্তু মৌলি সুতো বস্ত্র হিসাবে বাপ্পাকে পরাতে পারো। তো চলো এবার দেখো লাল চন্দন নিয়ে নিয়েছি, গোলাপ জলে গুলে নিয়েছি, এটা এবার বাপ্পাকে পরিয়ে দেবো। এবার দেখো গণেশ ঠাকুরকে আমি একটু সিঁদুর পরিয়ে দেবো। সিঁদুর কিন্তু চেষ্টা করবো প্রত্যেক বুধবার দিনকে একটু সিঁদুর পরানো। সিঁদুর কিন্তু গণেশ ঠাকুরের খুব পছন্দের। এবার একটু দেখো 5খানা মতন আতর চাল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বাপ্পা তিলক করে দেবো। একটু জবা ফুলের মালা পরিয়ে দেবো। গণেশ ঠাকুরকে তো একদম রেডি করে বসিয়ে দিয়েছি, গুছিয়ে গেছি। একই সঙ্গে কিন্তু আমার এই দুটো পানও কিন্তু আগেই দেওয়া দরকার ছিল, কিন্তু পানটা না কাল পুজোর সমস্ত কিছু বার করে দেখলাম পানটা কালকে দেবনাথবাবু আনতে একদম ভুলে গেছে। ওই জন্য আমাকে আবার এখন বাজারে গিয়ে পান দুটো আনতে হলো, মানে 3খানা পান লাগবে আমার আজকে বুধবার দিনকে। সেই জন্য আমি দুটো পান কিন্তু ধুয়ে এখানে দেখো গণেশ ঠাকুরের দুপাশে রেখে দিয়েছি। আর এই যে দেখছো ঋদ্ধি সিদ্ধি, এনাদেরকে কিন্তু আমি এই ঋদ্ধি সিদ্ধিকে এবার গণেশ ঠাকুরের দুপাশে কিন্তু আমি রেখে দেবো। কিন্তু জায়গাটা এতটাই ছোট বলে আমাকে এই ভাগে ভাগে দেখাতে হচ্ছে, নাহলে আগেই কিন্তু আমি এটা আসনে বসাতে হতো। যখন নিচে নামিয়ে পুজো করি, মানে গণেশ চতুর্থীর সময় যখন পুজো দিই, তখন দুপাশে কিন্তু ঋদ্ধি সিদ্ধিকে একের সাথে আমি রেখে দিই। এটা কিন্তু তোমরা যেই মানে সারা বছর গণেশ ঠাকুরের পাশেই রাখবে, যখন গণেশ চতুর্থী পুজো আসবে সেই সময় কিন্তু সুপারি দুটো চেঞ্জ করে আবার নতুন সুপারি দেবে, আবার নতুন মৌলি সুতো দিয়ে বাপ্পার সামনে রেখে দেবে। এইভাবে দিই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দুটো পান আমি ধুয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি চাল, আতর চাল, এই যে ঋদ্ধি সিদ্ধি, ওনাদেরকে এখানেই বসিয়ে দেবো। দুর্বা দেখো গণেশ ঠাকুরের সামনে ঋদ্ধি সিদ্ধিকে কিন্তু আমি এরকম করেই রাখি প্রত্যেক বুধবারে পানটা চেঞ্জ করে, কিন্তু এই ঋদ্ধি সিদ্ধি যেটা সোপারি হচ্ছে এটা কিন্তু এইভাবেই থাকবে। তো চলো এবার বাপ্পার সামনে আমি আরেকটা জিনিস দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো আজকে বুধবার 11খানা দুর্বা কিন্তু আমি মৌলি সুতোর মধ্যে একদম বেঁধে নিয়েছি। এবার একটু এর মধ্যে লাল চন্দন দিয়ে দিলাম, দিয়ে গণেশ ঠাকুরের ডান দিকে আমি এটা দিয়ে দেবো। এতে গন্ধে পুষ্পে ওম গং গণেশায় নমঃ নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম গং গণেশায়।
পান তো আমি ওখানে ঋদ্ধি সিদ্ধিকে বসিয়েছি, আর একটা কিন্তু এরকম পান নিয়ে নিয়েছি। এটা কিন্তু প্রত্যেক বুধবার দিনকেই দিয়ে থাকি। 1 টাকার কাঁচা কয়েন, একটা হলুদের গাঁট, এবার দেবো একটা সুপারি। সুপারিটার মধ্যে একটু সিঁদুর মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু প্রত্যেক বুধবার দিনকেই দেবে গণেশ ঠাকুরের সামনে। এতে গন্ধ পুষ্পে ওম গং গণেশায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ওম গং গণেশায় নমঃ। এতে গন্ধ পুষ্পে গণেশ ঠাকুরের সামনে একটু পুষ্পাঞ্জলি দেবো। দেখো এখানে দূর্বা নিয়েছি, বেলপাতা আর হচ্ছে লাল জবা ফুল। এতে গন্ধ পুষ্পে ওম গং গণেশায় নমঃ। এতে গন্ধ পুষ্পায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ওম গং গণেশায় নমঃ। আবার দেখো আমি বেলপাতা, লাল জবা, দূর্বা, লাল চন্দন মাখিয়ে নিয়েছি, আর একটু পুষ্পাঞ্জলি আমি 3 বার দিয়ে নেব। এতে গন্ধ পুষ্প ওম গং গণেশায় নমঃ। এতে গন্ধ পুষ্প ওম গং গণেশায় নমঃ। এতে গন্ধ পুষ্প ওম গং গণেশায় নমঃ। ওম গং গণপতয়ে নমো নমঃ। সিদ্ধি বিনায়ক নমো নমঃ। অষ্ট বিনায়ক নমো নমঃ। गणपति बाप्पा मोरया। गणेश जय गणेश जय गणेश देवा। माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश। দেখো বুধবারের পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। আর প্রত্যেক বুধবারে আমি গণেশ ঠাকুরের যেই নিয়মগুলো মেনে পুজো দিই সেগুলোই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি বুধবার দিনকে গণেশ ঠাকুরের পুজো করতে গেলে যেই নিয়মগুলো পালন করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। 3টে পান কিন্তু অবশ্যই লাগবে। আর ঋদ্ধি সিদ্ধিকে কিন্তু নতুন পান, মানে বুধবার করে পানটা চেঞ্জ করে আবার নতুন পানের মধ্যে তাদের সিদ্ধিকে কিন্তু প্রত্যেক বুধবার এই পানটা চেঞ্জ করে চাল দেবে পানের মধ্যে, দূর্বা দিয়ে কিন্তু ঋদ্ধি সিদ্ধিকে গণেশ ঠাকুরের সামনে বসিয়ে। আর যে এই নিয়মগুলো পালন করলাম এগুলো কিন্তু অবশ্যই তোমরা বুধবার দিনকে করবে। তারপরে দেখবে গণেশ ঠাকুরের আশীর্বাদ কৃপা কিন্তু তোমার সংসারের উপর সবসময়ের জন্য থাকবে। আর এটা দিতে কিন্তু দেখলে একটা পানের মধ্যে কিন্তু আমি সুপারি, কাঁচা টাকার কয়েন আর হলুদের গাঁট দিলাম। এটা কিন্তু গণেশ ঠাকুরের সামনে প্রত্যেক বুধবার দিনকে তোমরা দেবে। তা চলো পরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যেভাবে ঘরে পুজো দিই সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি আজকে বুধবারের পুজোটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। পরে কথা হচ্ছে। 10টা 20 হয়ে গেছে। সেই সকাল 8টার সময় কিন্তু আমি মন্দিরে এসছি পুজো। এতটাই সময় লেগে গেল আজকে। দেখো ভিজে পুরো একদম কাগের মতন হয়ে গেছে। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের। পুজো দিয়ে উঠে রান্নাঘরে চলে এসেছি, নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম। এই চাটা না খেলে না আর একদমই কোনো কাজ করতেই পারবো না, জানো তো। আজকে একটু কষ্ট হয়ে গেছে বলতে পারো। একবার পুজো টুজো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আবার বাজারে গেছি, বাজার থেকে আবার এসেছি, সেগুলো আবার ধুয়ে পরিষ্কার করে তারপরে বাকি যে পুজোটা ছিল সেটা করে নিয়ে বাইরে ঘরে এত দৌড়ঝাঁপ করতে করতে একটু হাঁপিয়ে গেছি বলতে পারো। ওই জন্য চাটা করেই 10টা মিনিট একদম নিজের মতন করে সময় কাটিয়ে তারপর দুপুরে কী কী রান্না করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুজো দেওয়ার পরে তোমাদের সাথে একটুও কথা হয়নি। তারপরে চা খেয়ে নিয়েছিলাম। এত শরীরটা অস্থির লাগছিল, ঘেমে স্নান হয়ে গেছে। পুজো হাফ কাজ করতে করতে আবার দৌড়ে বাজারে গেছি, সেখান থেকে পান এনে তারপরে পুজো সেরেছি না। তারপর দেখি এত ঘাম দিচ্ছে। তারপর চাটা খাওয়ার পরে তারপর একটু শুয়েছিলাম। একটু আগেই উঠেছি, 11:30 12:15 বেজে গেছে। এখন দুপুরে রান্না করবো। তা ভাতটা হয়ে গেছে। আর এই দেখো রুই মাছ রয়েছে, আর কালকেই ঝিঙে পটল একদম কচি কচি নিয়ে এসছে, সেইগুলো দিয়ে একটু হালকা পাতলা করে আজকে রান্নাটা করবো, ঝোল। আর একটু চিকেন করে রাখবো রাতের জন্য। তা চলো মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করবো। সবসময় মশলা দিয়ে না খেতে একদম ভালো লাগে না, একটু হালকা পাতলা হলে ঝোল খেতে বেশ ভালো লাগে। ঝিঙে পটল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানাবো। তার জন্য কিন্তু সমস্ত সবজি কেটে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি। এখানে দেখো ঝিঙে কচি, জানো তো, ঝিঙে আর পটলটা, 2টো পটল 2টো ঝিঙে আর 1টা আলু দিয়েছি। আর রুই মাছটা নুন হলুদ মাখিয়ে যা মশলা দেবো। মশলা তো বেশি কিছু দেবো না, তোমাদের বললাম একটু হালকা পাতলা রান্না করব। আদা আর কাঁচা লঙ্কা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। এখানে ধনেপাতাও রয়েছে। কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে তেলটা ভালো মতো। এবার রুই মাছগুলো একটু ভেজে নেবো।
হয়ে গেছে একদম লাল লাল করে। এবার এগুলো তুলে নেব। আলু পটল ঝিঙে দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল বানানোর জন্য রুই মাছটাকে তো ভাজা করে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে, আদা, কাঁচা লঙ্কা কুচি রেখেছি সেটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা যখন সর্ষের তেলের মধ্যে পড়বে না, তার গন্ধই যেন অন্যরকম। আর মাছের ঝোলের স্বাদটা কিন্তু ডবল করে দেয় আদা আর কাঁচা লঙ্কা যখন তেলে দিয়ে মাছটা রান্না করবে। আর ফোড়নে যা যা দিয়েছি সেগুলো ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপরে কেটে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার সবজিগুলো না হালকা করে একটু ভেজে নিতে হবে। এই মাছের ঝোলটা কিন্তু গরম গরম ভাতের সাথে না খেতে দুর্দান্ত লাগে, জানো তো, আর কিছুই লাগে না। একদম অল্প তেল মশলায় খেতে কিন্তু দুর্দান্ত হয়। তা দেখো সবজিগুলো কিন্তু সমস্ত ভাজা হয়ে গেছে। এবার বাটির মধ্যে একটু জল দিয়ে কিছু মশলা আমি গুলে রেখেছি। মশলার মধ্যে কিছুই না, একটুখানি শুধু হলুদ আর নুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সামান্য, কেন কাঁচা লঙ্কা দিয়েছি না, ওই জন্য বেশি লঙ্কার গুঁড়ো দিইনি। অল্প একটু জলে গুলে সেগুলো দিয়ে দিলাম। তারপর কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে অল্প 2-4 দানা একটু চিনি দিই। অল্প 2-4 দানা চিনি দিলে ঝোলের স্বাদটা কিন্তু একটু ব্যালেন্স হয়ে যায়, মানে ঝাল মিষ্টি টক সবটাই কিন্তু ব্যালেন্স থাকে। তারপরে দেখো ভালো মতন কষিয়ে নিয়ে আমি কিন্তু একটু বেশি করেই জল দিলাম আজকে। এই ঝোলটাতে একটু হালকা পাতলা হলে না ভালো লাগে। একটু গন্ধরাজ লেবু আর গরম গরম ভাত, ব্যাস একদম দুপুরটা কিন্তু জমে যাবে। মঙ্গলবারের দুপুরে রান্নাবান্না কিন্তু আমার একদম হয়ে গেছে। ঝিঙে পটল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল, আর কালকের ডাল ছিল, সেই ডালটা একটু শুকনো করে নিয়েছি। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।